এইবার বলুন তো, যে মায়ের সঙ্গে ঠাকুরের যে কথা বার্তাটা বললাম, তার থেকে কি মনে হচ্ছে? ঠাকুর কি নারী বিদ্বেষী? একটি মেয়ে, তার যোগ্যতা আছে এবং সে তার যোগ্যতার উপর দাঁড়িয়ে তার জীবনে একটা নিজের পরিচয়, আজকালকার ভাষা নিজের পরিচয় সে অর্জন করতে চায়, সেইটাতে জল ঢেলে দিলেন ঠাকুর এবং তাকে বিয়েতে নিযুক্ত বা প্রযুক্ত বা পরিচালিত, প্রেরিত করলেন। এটা তো আজকালকার দিনে একে নারী বিদ্বেষী বলা হয়। আমি পরবর্তীকালে মার কাছে এ বিষয়ে জানতে চাইতাম যে তোমার তখন কি মনে হয়েছিল এবং তারপর এখন কি তোমার মনে হয়, এইসব কথা মার সঙ্গে আলোচনা করতাম। তো মা বলেছিলেন যে হ্যাঁ, তখন আমার একটা ধাক্কা লেগেছিল বটে। আমার যেটা আকাঙ্ক্ষা, যেটা কামনা, সেটা পূরণ হচ্ছে না, এবং তারপর বিয়ের পরেও যা হয়, নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারে এসে সেই পরিবারের অর্থনৈতিক, সামাজিক, সাংসারিক দায় দায়িত্ব পালন করে সমস্যা সংকট থেকে পরিবারকে উদ্ধার করে সঙ্গে চলে মার কিন্তু ডাক্তার হওয়া হয়নি, এবং পরবর্তীকালে আমার বাবার আগ্রহে তিনি বিএ পাশ করেছিলেন ডিস্টিংশন নিয়ে, এইটুকু হয়েছিল। কিন্তু মার যা হতে পারত তার কিছুই হয়নি। হতে পারত মানে ওই কর্মজগতেই নিজের পরিচয় ইত্যাদি, সেগুলো কিছুই হয়নি। তা মা বলেছিলেন যে প্রথমে আমার একটা ধাক্কা লেগেছিল, কিন্তু আজ জীবনের প্রৌঢ় দশায় এসে আমি কিন্তু বুঝতে পারি যে আমি সম্পূর্ণভাবে সার্থক আমার জীবন, আমার নারী জীবন। I feel myself fulfilled. আমার নিজের জীবনটা একটা পরিপূর্ণ হয়েছে, পূর্ণতা প্রাপ্তি পেয়েছে, সার্থক হয়েছে, এই বোধ আমার এই মুহূর্তে আসে। তাহলে আমি যদি নারী বিদ্বেষ বলি, তাহলে তো এই পরিপূর্ণতার, সার্থকতার বোধ এটা আসতে পারত না আমার মায়ের। এখন বলতে পারেন যে এটা তো ব্যক্তিগত, কে কিসে পরিপূর্ণ মনে করবে, সার্থক মনে করবে, সেটা তো বলা যাবে না, ঠিক কথা। কিন্তু তাহলে তো কোনো আলোচনাই করা যাবে না। কেউ যদি মনে করে আমি পাইলট হয়ে আমি সাকসেসফুল মনে করব নিজেকে, সে পাইলট হয়ে সাকসেসফুল হতে পারে। আবার কেউ যদি মনে করে আমি সিরিয়াল কিলার হয়ে আমি সাকসেসফুল হতে পারবো, তাহলে সে তাতেই সার্থক হতে পারে। কিন্তু সেটা কি কাম্য? সেটা সমাজের পক্ষে, দেশের পক্ষে, ব্যক্তি, পরিবার, কারো পক্ষে সেটা তো কাম্য নয়। কাজে এই আলোচনা হতে পারে না এমন একটা জায়গায় গিয়ে লাভ নেই। আসলে আলোচনার দ্বারাটা তো ঠিক করতে হবে। প্রথমে একটা বিজ্ঞানের উপর দাঁড়াতে হবে। এই বিজ্ঞানটা হচ্ছে বৈশিষ্ট্য বিজ্ঞান। নারীর বৈশিষ্ট্য এবং পুরুষের বৈশিষ্ট্য, এই দুটোকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। না হলে নারী বিদ্বেষ বা পুরুষ বিদ্বেষ কিছুই আমরা আলোচনা করতে পারব না, বা নারীর সার্থকতা, নারী জীবনের সার্থকতা বা পুরুষ জীবনের সার্থকতা কিছুই আমরা আলোচনা করতে পারব না। কাজে আলোচনাটাকে সুষ্ঠু এবং একটা সার্থক করতে হলে আমাদের কিন্তু এই বিজ্ঞানের দাঁড়ার উপর দাঁড়িয়ে আলোচনা এগিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি একটা আমার পারিবারিক বা ব্যক্তিগত একটা প্রসঙ্গ টেনে আলোচনা শুরু করলাম। এইবার বলি যে
শ্রী শ্রী ঠাকুর কি নারী বিদ্বেষী? এই প্রশ্নটা আমরা রাখছি এমন একটি মানুষ সম্পর্কে, যিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান যে মানুষটিকে চিনতেন, তিনি হচ্ছেন তার মা, নারী। তিনি বলতেন, মাই আমার জীবন্ত, আমার জীবনের সার, মর্ম সত্যটি হলো আমার মা। চলে যাওয়ার পরে ঠাকুর সারাটা জীবন যতদিন বেঁচে ছিলেন, তিনি প্রায় বলতেন, মা যে আমার দেহটা পড়ে আছে, কিন্তু দেহে প্রাণ নেই। ঠাকুর আর মায়ের সম্পর্কটা যদি আমরা একটু দেখি, তার বাস্তব চিত্রগুলি যদি আমরা একটু দেখি, তাহলেই তো বুঝতে পারি যে এই মানুষটিকে আর যাই বলি, নারী বিদ্বেষী বলার কোন উপায় নেই। আবার তার সহধর্মিনী সরসীবালা দেবী, পূজনীয়া সরসীবালা দেবী, আমাদের সৎসঙ্গের পূজনীয়া বড় মা, তার সঙ্গেও যে তার সম্পর্ক, সেই সম্পর্কটাও কিন্তু অতীব পবিত্র, মধুর ভালোবাসার সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্যের সম্পর্ক, নির্ভরতার সম্পর্ক। এই সম্পর্কের দিকটাও যদি আমরা তার বাস্তব ছবিগুলি দেখি। একদিন এক ভদ্রলোক এসেছেন একটি ছোট্ট মেয়েকে নিয়ে, তারই মেয়ে, এবং ঠাকুরের কাছে তার প্রার্থনা যে তার মেয়ে গান করবেন, আপনি ঠাকুর আপনি একটু শুনবেন। ঠাকুর বলেন, হ্যাঁ, খুব ভালো। ঠাকুরই ব্যবস্থা করে হারমোনিয়াম আনিয়ে দিলেন, এবং গান শুরুর আগে ঠাকুর বলছেন, বড় বউ কই, বড় বউকে ডেকে আন। বড় মা এলেন এবং এসে তার খাটের ওপর, তিনি ঠাকুর একটি খাটে বসে আছেন, খাটের এক কোণে এক পাশে বড় মা বসে। ঠাকুর তার পা দুটো, তার যে বালিশটা, তাকিয়াটা হেলান দিয়ে বসেন, এই সমস্ত কিছু তিনি সরিয়ে নিচ্ছেন এবং নিজেকে গুটিয়ে নিচ্ছেন, যাতে করে বড় মার বসতে কোনো অসুবিধে না হয়। তো এই যে ছোট ছোট আমি কয়েকটি চিত্র আমি তুলে ধরলাম, তার থেকে তো বোঝা যায় যে এই লোকটি নারীকে কি চোখে দেখতেন। আর তার জীবন দর্শনগত ভাবে যদি আমরা এই বিষয়টিকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে তার জীবন দর্শনের মূল কথাই হচ্ছে জীবন বৃদ্ধি, প্রতিটি সত্তার, প্রতিটি মানুষের স্বপরিবেশ জীবন বৃদ্ধি। এখন এই জীবন তাকে রক্ষা করা, পালন করা, পোষণ করা এবং বৃদ্ধি মানে বর্ধিত করা, এই পুরো কাজটার, পুরো সিস্টেমটার মূল দায়িত্ব বা মূল ফালক্রাম হচ্ছে নারী। এ কথাটা তারই জীবন দর্শন থেকে আমরা পাই। তাহলে নিজের জীবন দর্শনে যে কেন্দ্রীয় চরিত্র, যে ফালক্রাম, মানে যার উপর নির্ভর করে আছে তার জীবন দর্শন, সেই নারীকে তিনি বিদ্বেষ করবেন, এটা তো হতে পারে। আমাদের যে নারী বিদ্বেষের চিন্তা, এটা আসে কোথা থেকে? একটা আসে পুরুষের সঙ্গে তুলনা। ওই আমাদের একটা কতগুলো উদার নীতি আছে, তথাকথিত উদার নীতি, যে নারী পুরুষের সমানতা, তারা সমান, তাদের শক্তি ক্ষমতা এগুলি সমান, তাদের বৈশিষ্ট্য সমান, এবং সেই জন্য
তাদের অধিকারও সমান, সমানাধিকার। এইটাকে ওপর দাঁড়িয়ে আমরা যখনই দেখি যে নারী পুরুষের মধ্যে কোনো অসমানতা, অসমান কিছু আমরা দেখতে পাই, তখনই সেটা আমরা নারী বিদ্বেষ বলে মনে করি। আরেকটা উৎস থেকে এই নারী বিদ্বেষের ধারণা আসে, সেটা যেখানে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন বা সমাজ জীবন যেখানে রুগ্ন দুষ্ট হয়ে পড়ে এবং নারী সত্যি সত্যি অত্যাচারিত হয়। এরকমও তো ঘটছে, নারী অত্যাচারিত তো হয়, এটা তো ঘটনা। তার কারণ কি, কিভাবে এই অত্যাচারের সমস্যা বা সংকট থেকে মুক্তি হবে সেদিকে যাচ্ছি না। কিন্তু এই যে অবস্থাটা যেখানে সমাজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন তুষ্ট হয়ে গিয়েছে, সেইখানে আমরা নারীর প্রতি বিদ্বেষ যেন হচ্ছে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে অনেক সময় হয়ও, নারী যেখানে অত্যাচারিত হয় সেখানে বিদ্বেষ থাকতেই পারে। এবং সেটা কিন্তু মনে করবেন না শুধু পুরুষের আছে বিদ্বেষ, আরেকটি নারীরও থাকতে পারে নারীর বিদ্বেষের ইন্ধন। এটা প্রায় দেখা যায় সংসারের কুটকচালিতে, দুই জায়ের, এক জা আরেক জায়ের প্রতি বিদ্বিষ্ট, এ তো আমরা দেখতে পাই। কাজে নারী বিদ্বেষ যে সংজ্ঞাগতভাবে বাই ডেফিনিশন এটা পুরুষের দিক থেকে এই নারী বিদ্বেষটা হয় তা কিন্তু নয়। এইবার তাহলে আমরা ওই যে প্রথমে বলেছিলাম যে আলোচনার একটা বৈজ্ঞানিক ধারা, সেই দিক থেকে আমরা একটু সিস্টেম্যাটিক আলোচনা করার চেষ্টা। নারী এবং পুরুষ এই শব্দ দুটোর মধ্যেই আর্য ভারতীয় সংস্কৃত ভাষায় যে ধাতু থেকে তো একটা শব্দের উৎপত্তি হয়, এই ধাতুগতভাবে ওই নারী এবং পুরুষ শব্দ দুটোর মধ্যেই নারী সত্তা এবং পুরুষ সত্তার মূল মর্ম যে বৈশিষ্ট্য বা তাৎপর্য সেটা বিধৃত হয়ে রয়েছে, সেটা আমরা জানব। এরপরে নারী আর পুরুষ যখনই বলি তখনই তার মধ্যে নারীর গঠনগত, নারীর দেহগত, মানসিক এবং তার যে যোগ্যতা, ক্ষমতা বা কর্মপ্রবণতা, এই দিকগুলোর যে বৈশিষ্ট্য সেটা আমাকে বুঝতে হবে, এবং পুরুষেরও তাই। এবং এই সূত্রেই আমরা বিবাহ সম্পর্কটাকে একটু খতিয়ে দেখব, যে নারী এবং পুরুষের মধ্যে যে বিবাহ, এটা তো এই দুই সত্তার সম্পর্কের একটা সবচেয়ে বড় দিক। এবং নারী বিদ্বেষ বলে যেগুলো আমরা বলি, সেগুলো এই বিবাহ সূত্রেই খুব বেশি করে আসে। এই দিকগুলো আমরা একটু খুঁজে দেখব। এখন একটা কথা প্রথমেই বলে নিই, যে এই যে আমরা বলছি শ্রী ঠাকুর কি নারী বিদ্বেষী, 1923 খ্রিস্টাব্দে একটি ঘটনার কথা আমি এখানে উল্লেখ। 1923 খ্রিস্টাব্দের শ্রী ঠাকুর হিমায়তপুর আশ্রমে একদিন বসে আছেন এবং তিনি যখন আলাপ আলোচনা করছেন তখন সিঙ্গার থেকে অন্নদা বলে একজন এসে উপস্থিত। সেই দাদাকে দেখেই শ্রী ঠাকুর বলে উঠলেন, আমি একদম কোট করে বলছি,
এটি শ্রী শ্রী ঠাকুরের জীবনী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দাদা, আপনার পুত্রবধূকে ওই রূপে তৈয়ার করবেন। ঠাকুর এরকম ওই রূপ বলেই শুরু করলেন। আসলে হয়তো ওই দাদা, অন্য দাদার মনের কিছু কথা সেটা ঠাকুরের কাছে জানা হয়ে গিয়েছিল, সেই জন্য তার সঙ্গে কথা বলতে গিয়ে শুরুই করলেন ওই রূপে তৈয়ার করবেন। ফুল স্বাধীনতা দিবেন, মাথায় কাপড় থাকবে অথচ ঘোমটা দেবে না। মাথায় কাপড় থাকবে অথচ ঘোমটা দেবে না। ঘোমটা মানে আগের দিনে যে অনেকটা অসূর্যম্পস্যা করে রাখা হতো, সেইটা। ঠাকুর কিন্তু এই পর্দানুসীন প্রথার বিরোধী ছিল, কিন্তু একটা সম্ভ্রমজনক দূরত্ব এটা সবসময় রক্ষা করতে বলেছেন পুরুষ জনসাধারণের সঙ্গে। তো মাথায় কাপড় থাকবে অথচ ঘোমটা দিবে না। কেমন সুন্দর বলুন তো! ছেলের সঙ্গে, আপনাদের সঙ্গে সর্বত্র বেড়াবে, এমন ভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলবেন যেন তার দ্বারা সর্বদা সব কাজে সাহায্য হয়। এমন ভাবে শিক্ষা দিয়ে, নারী শিক্ষা দিয়ে গড়ে তুলবেন যেন তার দ্বারা সর্বদা সব কাজে সাহায্য হয়। সৎ শিক্ষা না দিয়ে ঘরে পুরে বউ করবেন না। সৎ শিক্ষা মানে জীবনীয় শিক্ষা না দিয়ে ঘরে পুরে রেখে বউ করবেন না। এই কথাটা যদি বলা যায়, তাহলে কি তাকে আর কখনো বলতে পারি যে তিনি নারী বিদ্বেষী? তার আশ্রমে, সৎসঙ্গ আশ্রমে যে নারীরা ছিলেন, প্রথমত তিনি কিন্তু তথাকথিত সংসার ত্যাগী যোগী সন্ন্যাসীদের নিয়ে আশ্রম করেন। তিনি বিবাহিত, অধিকাংশ বিবাহিত এবং পারিবারিক জীবন আছে এমন মানুষদের নিয়ে তার সৎসঙ্গ আশ্রম রচনা করেছে। এবং ওই মানুষগুলি সবাই তাদের সংসার নিয়ে, অর্থাৎ স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার নিয়ে আশ্রমে বসবাস করতেন। যদি নারীর প্রতি তার বিদ্বেষী থাকতো, তাহলে নিশ্চয়ই আশ্রমে তিনি নারীদের প্রবেশ অ্যালাউ করতেন না। এই যে নারীরা, তাদের অধিকাংশই সেই সময়, অর্থাৎ আমি বলছি এই 1920 মানে বিংশ শতকের প্রথম দিক, সেই সময় নারীদের অবস্থা কি ছিল? তারা শিক্ষা তাদের ছিল না, অনেকেরই তাদের মানে কি বলে অক্ষর জ্ঞান পর্যন্ত ছিল না, এইরকম। এবং তারা ঘরেই থাকতো, ঘরের কাজই করতেন তারা, আর কিছু করতেন না, এবং সন্তান পালন। ঠাকুর কি করলেন? তাদের ঘরের কাজ, সন্তান পালনের কাজ, যে চিরাচরিত নারীর কাজ, সেটাকে তিনি বাতিল করলেন না, বরং আরো ফুলফিল করলেন। তারা যাতে আরো যোগ্যতার সঙ্গে সেই কাজ করতে পারে, সেই জন্য তাদের এমনকি বিজ্ঞান পর্যন্ত শেখালেন যে কেন তুমি ছেলের যখন পালন করবে তখন এই কাজটা করবে, ওই কাজটা করবে না। এটা তো আগে কেউ ওদের শিখিয়ে দেয়নি। যেমন হয় মা ঠাকুমার কাছে দেখে শিখে সেটাই করে যেত, কেন উত্তর তারা তাদের কাছে ছিল। কিন্তু ওই কাজটা আরো ভালোভাবে করতে গেলে তাদের এই জ্ঞানটা দরকার, এইগুলি ঠাকুর দিয়েছে। আর সেই সঙ্গে প্রত্যেক মা সৎসঙ্গ আশ্রমের, তাদের তিনি ন্যূনতম পক্ষে ম্যাট্রিক পাস করিয়েছেন, বা অন্তত ম্যাট্রিক পরীক্ষা তারা দিয়েছিলেন। যেমন আমার ঠাকুরমা, তিনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, তিনি কিছুই লেখাপড়া জানতেন না, গৃহবধূ একজন। তিনি ম্যাট্রিক পড়াশোনা করেছেন, রীতিমতো মাতৃবিদ্যালয় ছিল আশ্রমে,
পড়াশোনা করে তিনি এই সমস্ত সংসারের কাজের সঙ্গে কিন্তু এগুলো বাদ দিয়ে তিনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, কিন্তু সব বিষয়ে পাশ করলেও অঙ্কে ফেল করেছেন। দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়েছেন, আবার সেই অঙ্কে ফেল করেছেন। তখন ঠাকুর একদিন বললেন ডেকে যে, নে, তোকে আর পরীক্ষা দিতে হবে না, এখন থেকে তুই আমারই পড়। সেটা অন্য কথা। তাহলে এই যে মায়েদের, মেয়েদের ঠাকুর কিভাবে গড়ে তুলেছিলেন, এটা তো একটা বাস্তব জলজ্যান্ত ইতিহাস। সুতরাং তিনি নারী বিদ্বেষী সে কথা বলা কখনোই চলে না। তার অনেক বাণীতে আমরা দেখি নারীদের কল্যাণ, মঙ্গল এবং নারীদের দ্বারা দাম্পত্য ও গৃহ এবং সমাজ জীবনের কল্যাণ ও মঙ্গলের জন্য তিনি অনেক উপদেশ দিয়েছেন। সেটা তিনি কিন্তু পুরুষের জন্য দিয়েছেন। যেমন ধরুন, শ্রী ঠাকুরের জীবন বিজ্ঞানে অনুলোম অসবর্ণ বিবাহ, এটা একটু besides today's discussion but is a point of discussion, তবু এটা বলতে হচ্ছে। অনুলোম অসবর্ণ বিবাহ স্বীকৃত এবং তিনি বলেন যে ঠিক ঠিক অনুলোম অসবর্ণ বিবাহের দ্বারা নতুন উৎকৃষ্ট উৎকর্ষী কি বলে জাতকের জন্ম হয়, যা তার পরিবার, সমাজ এবং জাতির জীবনকে উদ্বর্ধিত করতে পারে। এইটার বিজ্ঞানের আছে আলোচনা, আমরা যাচ্ছি। এখন এইটা থেকে যদি আমরা বলি যে এই বিবাহটা করবেন তো পুরুষ, নারী কিন্তু একানুগামিতাই শ্রী ঠাকুর বলে গিয়েছেন। এবং আমাদের সনাতন আর্য ভারতীয় যে শাস্ত্র, সব জায়গায় নারীর একানুরতি এটারই কথা বলা আছে। নারী বহু বিবাহ করতে পারে, কিন্তু পুরুষ সে প্রয়োজনে নীতি মেনে, এগুলো কেন বলছি কারণ এগুলো কিন্তু খুব জরুরি কথা, যেগুলো আজকে আর ডিসকাস করছি না। নীতি মেনে অনেক ব্যাপার আছে এর মধ্যে, যাই হোক, মেনে সে অনুলোম অসবর্ণ বিবাহ করতে পারবে। আর অনুলোম অসবর্ণ বিবাহ করার একটা নীতি হচ্ছে যে তাকে প্রথমে সবর্ণ বিবাহ করে নিতে হবে। তাহলে বাই ইন্ডাকশন দাঁড়াচ্ছে যে পুরুষকে তিনি বহু বিবাহের অনুমতি দিলেন, শর্ত সাপেক্ষে। এটা মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, এইবার এটাকে আমরা কি বলবো? একে কি বলবো? নারী বিদ্বেষ, বা পুরুষকে তিনি একটা অধিকার দিলেন বহু বিবাহের, নারীকে দিলেন। প্রথম কথা, এটা বুঝতে গেলে আমাকে ওই যে বিজ্ঞানের কথা বলেছি প্রথমে, যে নারীর যে মনোবিজ্ঞান, নারীর দেহ বিজ্ঞান, নারীর যে আত্মিক যে সম্বেগ, সেইটার বিজ্ঞান, এগুলো আমাকে জানতে হবে এবং পুরুষেরও তাই জানতে হবে। সেই আলোচনায় না গিয়ে আমি বলছি যে এর পরে ঠাকুর কিন্তু আরেকটা শর্ত যোগ করে দিলেন। ওই যে বলছিলাম না যে শর্ত মেনে উচিত মানে উচিত পথে বিবাহ, দ্বিতীয় বিবাহ বা অনুলোম অসবর্ণ বিবাহ করা যায়। সেটা হচ্ছে সেই একটা শর্ত হচ্ছে তার মধ্যে, যদি কোনো পুরুষ বিবাহ পাগল হয়ে ওঠে তাহলে তার একটা বিয়ে করারও যোগ্যতা নেই। বহু বিবাহ দূরের কথা, একটা বিবাহ করারও যোগ্যতা তার। তাহলে এটা লাইসেন্স টু দা পুরুষের জন্য লাইসেন্স দিয়েছেন, এটা বলা যাবে না। এবং এইটাই আমাদের শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস, যিনি ঠাকুরের বাণী লেখক এবং তার পরিকর, তার প্রথম যখন তিনি দীক্ষা নিয়ে আশ্রমে গেলেন, তখন তার দুটো বিষয়ে তার খুব মনের সঙ্গে মিল করতে পারছিলেন। একটা হচ্ছে আশ্রমে কর্মের উপর জোর। সাধারণত আধ্যাত্মিক ধর্মপথে কর্ম থেকে বিরতি, কর্ম সন্ন্যাস,
সেই দিকেই মানুষ যায় আশ্রমগুলোতে, সেরকমই দেখা যায়। কিন্তু এই আশ্রমে এসে দেখছেন কর্মের উপর, তো সেইটা আমাদের আলোচনার বাইরে। দ্বিতীয় যেটাতে অসুবিধে হলো তার, সেটা হচ্ছে পুরুষের বহুবিবাহ। এবং প্রফুল্লদা নিজে আমাকে বলেছেন, আমার মনে পড়ছে এখন সেই কথা। প্রফুল্লদা বলছেন যে তারপরে বুঝলে ভাই, আমি তো আস্তে আস্তে ঠাকুরের বইগুলো পড়তে শুরু করলাম, পড়তে পড়তে দেখলাম যে আমার এই অধিকাংশ পুরুষ, তারা তো বহু বিবাহ দূরস্থান, একটা বিবাহ করারও যোগ্যতা তাদের নেই ঠাকুরের আদর্শ অনুসারে। কাজে না বুঝে একটা কিছু আমরা বলে ফেলতে পারি যে এই যে বহু বিবাহ ঠাকুর বললেন তো অন্য পার্সপেক্টিভে, একটা জাতির উদ্বর্ধনের পার্সপেক্টিভে সেইখানে বহু বিবাহ করা যেতে পারে, কিন্তু কিভাবে, কোন শর্তে, সেইগুলো এবার মিলিয়ে দেখুন। এবং দেখলে দেখা যাবে ওরে বাবা, এত স্ট্রিনজেন্ট কন্ডিশন তিনি দিয়ে দিয়েছেন, এমনই স্ট্রিনজেন্ট কন্ডিশন যে পুরুষ, অধিকাংশ পুরুষ আমরা একটা বিয়ে করার মতো। এই কতগুলো দিক আছে, আমরা একটু বিজ্ঞানের দিকে যাই। আচ্ছা, নারী কথাটা সংস্কৃত যে ধাতু, তার অর্থ হচ্ছে নারয়তি। নারয়তি মানে উন্নত করা, বর্ধিত করা। এই হচ্ছে নারী শব্দের অর্থ। নারী সত্তার মর্ম সত্য হলো সে উন্নত করে, সে বর্ধিত করে। এগুলো কিন্তু আমাদের কাছে নূতন ঠেকতে পারে, কিন্তু এগুলো সত্য। তার কারণ এই সত্য এক্সপেরিমেন্টও পাওয়া যাবে, সেই এক্সপেরিমেন্ট যদি ঠিক ভাবে করা যায়। কিন্তু এগুলো এক্সপেরিমেন্ট করে আমরা এই সত্যগুলো পাইনি, আমরা পেয়েছি সত্য দ্রষ্টা ঋষির মুখ থেকে। সত্যকে যিনি দেখেছেন, অনুভব করেছেন, তার কাছ থেকে। বা আরো একটু এগিয়ে বলতে পারি, যিনি সত্য স্বরূপ, এই সমস্ত সৃষ্টির, নারী পুরুষ বস্তু অবস্তু সমস্ত কিছুর যে পরম কারণ স্বরূপ, পরমেশ্বর পরব্রহ্ম, তারই সাকার নরনারায়ণ বিগ্রহ যারা, পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম যারা, তারা তো সেই কারণ স্বরূপ, মানে সত্য স্বরূপ। সেই তাদের সত্যবাক, সেখান থেকে আমরা এগুলো জেনেছি। এইবার কেউ এতে গুরুত্ব দেবেন কি দেবেন না, সেটা নিশ্চয়ই তার চয়েস। আমরা দেই, আমি দেই, এবং দিয়ে আজ পর্যন্ত এই চুল দাড়ি তো কিছু পেকেই যাচ্ছে, আজ পর্যন্ত কিন্তু ঠকিনি, বরং ক্রমশ উদ্বর্ধিত, সম্বর্ধিত এবং পরিপূরিত হয়ে চলেছে। যেমন আমার মা বলেছিলেন যে আজ কিন্তু এখন এসে বুঝি যে আমার নারী জীবন সার্থক, পরিপূর্ণ, পরিপূরিত। তো যাই হোক, নারী শব্দের এই হচ্ছে অর্থ। আর পুরুষ শব্দের অর্থ পূরণ করা, মানে যেখানে কম কিছু আছে, কিছু ফাঁকা আছে, কিছু গর্ত আছে, তাকে পূরণ করা, তাকে আরো থেকে আরো তর করে তোলা। তাহলে এই নারী সত্তা আর পুরুষ সত্তার মধ্যে যে অনেকটা অসমানতা, নিসর্গ বিহিত, মানে প্রকৃতি দিয়ে দিয়েছে এই অসমানতা, এইটা রয়েছে। এটাই নারী পুরুষ শব্দ দুটোর মধ্যেই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার এই অসমানতা আমরা একটু বাস্তব প্রমাণ থেকে দেখার চেষ্টা। এই যে অসমান, এটা কিন্তু দেহগতভাবে, মনোগতভাবে এবং ওই বললাম আত্মিক সংবেগগতভাবে, সব দিক থেকে। যেমন ধরুন দেহ,
আমরা জানি নারী দেহ পুরুষের দেহ, কিন্তু আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে নারী পুরুষের ইন্টারকোর্সের সময় নারী স্পার্ম সেলস রিসিভ করে, সে কিন্তু কিছু দেয় না। পুরুষ স্পার্ম সেলস সে রিলিজ করে এবং দেয়, সে কিন্তু কিছু নেয় না। এটা তো তার দেহগত, আর কিছু অন্য দিক থেকে ভাবার দরকার নেই। এটা দেহগত ভাবে এইভাবেই তৈরি নারী এবং পুরুষ। নারী নিচ্ছে, পুরুষ দিচ্ছে। তাহলে এই অসমানতা এটা আছে। আচ্ছা, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা পরিদৃশ্যমান, যে বাস্তব, যে কেউ দিচ্ছে কেউ নিচ্ছে ইত্যাদি, দেহের গঠনের যে পার্থক্য, এগুলো কিন্তু তার মনের যে বৈশিষ্ট্য তার সঙ্গেও যুক্ত। এই জন্যই বলা হচ্ছে নারী হচ্ছে প্যাসিভ, বা এই যে আমরা বলি, একটু মাফ করবেন আমার একটু গুলিয়ে গেছে, এটা ভীষণ বিজ্ঞানের বিষয়, তো আমার অবৈজ্ঞানিক মাথায় মাঝে মাঝে গুলিয়ে যায়। যেমন আমরা বলছি যে নারী হচ্ছে নেগেটিভ আর পুরুষ হচ্ছে পজিটিভ। নারী হচ্ছে অ্যাক্টিভ, পুরুষ হচ্ছে অ্যাক্টিভ, আর নারী হচ্ছে প্যাসিভ। এই সম্পর্কে ঠাকুরের একটা আলোচনা আমি কোট করি আপনাদের পড়ে শোনাচ্ছি। এইটাও ওই জীবনী গ্রন্থে দ্বিতীয় খণ্ডে পাবেন। ঠাকুর বলছেন যে পুরুষের ভিতর অ্যাক্টিভ এলিমেন্ট বেশি, আর স্ত্রীর ভিতর প্যাসিভ এলিমেন্ট বেশি। কিন্তু তাদের ওয়ান বাই ইটসেলফ, মানে শুধু স্ত্রী বা শুধু পুরুষ, শুধু অ্যাক্টিভ বা শুধু নেগেটিভ, কি বলে প্যাসিভ, এই দুটো কিন্তু অপূর্ণ। ওয়ান বাই ইটসেলফ অপূর্ণ, দুটো মিলে একটা হলে তাদের পূর্ণত্ব। এবার খুব খুব প্রয়োজনীয় একটা কথা, দে মানে পুরুষ এবং নারী, দে আর দ্য টু পোলস অফ দ্য সেম পার্সোনালিটি। তারা একই ব্যক্তিত্বের বা একই সত্তার দুটি পোল, অপোজিট পোল। তার মানে পুরুষ যে, তার মধ্যেও কিন্তু একটা নারী সত্তা আছে, কিন্তু সেটা সাবডিউট। আর নারী যে, তার মধ্যেও একটা পুরুষ সত্তা আছে, সেটা সাবডিউট। এইবার এই দুটোই যদি প্রত্যেকের, পুরুষের মধ্যে নারী এবং পুরুষ দুটোই যদি পূর্ণভাবে বিকশিত হতো, তাহলে আর নারী পুরুষের মিলনের দরকার হতো না, প্রত্যেকে নিজে নিজেই পূর্ণ হয়ে যেত। কিন্তু যেহেতু একটা সাবডিউট আরেকটা বিকশিত, এবং সেটা নারীর ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রেও, তাই নারী এবং পুরুষের মিলনের দরকার হয়। এটাই হচ্ছে, তখনই তারা পূর্ণতা পায়। They are the two poles of the same personality. আমরা যখন বলি যে নারী বিদ্বেষ, এটা তো সাধারণত পুরুষ বিদ্বেষ থেকেই এটা বলা হয়, কিন্তু যারা পুরুষ বিদ্বেষী তারাই বলে পুরুষেরা নারী বিদ্বেষী। আবার উল্টোটাও বলে, দুটোই সমাজে চলছে, এটা বিশৃঙ্খলা চলছে। কিন্তু আমরা ওই যে বিশৃঙ্খলা কেন? কারণ আমরা বিজ্ঞান মনস্ক হয়ে ঠিকভাবে চিন্তাই করতে পারছি না। আরে আমার মধ্যেই তো নারীত্ব আছে, নারীর মধ্যেও পুরুষত্ব আছে, কাজেই কে কার বিদ্বেষী হতে পারে? এটা হতে পারে না। প্রত্যেকে সত্তা, প্রতিটি সত্তা, সে যদি না, যে কোনো সত্তা নারী বিদ্বেষ হোক বা পুরুষ বিদ্বেষ হোক, সে কিন্তু আসলে সত্তা বিদ্বেষী হয়ে যাচ্ছে। সত্তা বিদ্বেষ কোন সত্তা সে চায় না।
মৃত্যু কোন সত্তা চায় না, চায় সে বাঁচতে এবং বাড়তে। এই যে সত্তা পরিচর্যা, তার জন্য নারীরও প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন। কাজী নারী পুরুষ বিদ্বেষী হতে পারে না, পুরুষ নারী বিদ্বেষী হতে পারে না। আমাদের বোঝার ভুলে আমরা বিদ্বেষ করে যাই, বা কোন কোন ক্ষেত্রে বিদ্বেষের শিকারও। তারপর বলছি, ইলেকট্রিসিটির পজিটিভ পোলের চেয়ে নেগেটিভ পোলের বেশি আকর্ষণ। নেগেটিভটাকে নারী, নারীর আকর্ষণ এই জন্য বেশি। ভাবুন, আমরা যে দেখি না যে নারী মোহময়ী, ছলনাময়ী, এই যে কথাগুলো বলি, এটা এইভাবে বলার কোনো অর্থই হয় না। আসলে সে যে কোনো একটা নেগেটিভ পোল আর পজিটিভ পোল, সবসময় নেগেটিভ পোলের আকর্ষণ বেশি, এবং সেই জন্য পজিটিভ নেগেটিভের দিকে যায়। এই জন্যই স্পার্ম সে পুরুষ দেহ থেকে নারীর দিকে যায়। এই সব দিক থেকে সবের মিল আছে। আচ্ছা, দুটোই মিলে তবে ইলেকট্রিসিটি হয়, নতুন জন্ম। আচ্ছা, তেমনি পুরুষ হচ্ছেন অ্যাক্টিভ এলিমেন্ট, সে প্যাসিভ এলিমেন্ট চায়, কারণ ব্যালেন্স। প্রত্যেকেই সমত্ব চাইছে। এই ইলেকট্রিসিটির বিজ্ঞানেও এই সমত্বের কথা আছে, যে একটা পজিটিভ নেগেটিভের দিকে যাচ্ছে, গিয়ে একটা সমাধান, একটা সমান ভাব, একটা সাম্য, তাতে উপনীত হতে চাইছে। এই জন্যই ইলেকট্রিসিটি ফ্লো করা, না হলে ইলেকট্রিসিটি ফ্লো করতো না। আচ্ছা, সে তাহলে পুরুষ যে অ্যাক্টিভ এলিমেন্ট, সে প্যাসিভ এলিমেন্ট মানে নারীকে চায়, কারণ পূর্ণ হবার যে স্বাভাবিক ইচ্ছা, সেই প্রকৃতি তার প্যাসিভ এলিমেন্টের দিকে ঝোঁক দিয়ে দেয়। কিন্তু তাকে কামভাবে দেখলেই মনে সংকোচ আসে, আর মাতৃভাবে দেখলেই মনে বিস্তৃতি লাভ হয়। এটা পরবর্তী কথা। তাহলে এই হচ্ছে নারী পুরুষের পার্থক্য, এবং সেটার সঙ্গে দেহ মন সবকিছু একেবারে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয়ে রয়েছে। প্রজননের ক্ষেত্রে আমরা বিবাহের পরেই আলোচনা করব। প্রজননের ক্ষেত্রে নারী আর পুরুষ কি সমান? না, এটা শুধু স্পার্ম দেয়া নেয়ার ব্যাপার নয়। প্রজননের ক্ষেত্রে নারী যে অংশ নেয়, পুরুষও অংশ নেয়। এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় একটা জাইগোট তৈরি হয়, নূতন শিশু সেখান থেকে উঠে আসে। এই যে জাইগোট বা এই নূতন যে জীবন, নূতন প্রাণ, নূতন একটা দেহ মন, এই ইউনিটটার একটা হচ্ছে মেটেরিয়াল দিক, দেহগত দিক। সেই দেহটা তৈরি করে দেয় ডিম্বাণু, অর্থাৎ আর তার মনটা তৈরি করে দেয়। এই যে বিজ্ঞানটা, এই বিজ্ঞানটা আমি জানি না এখনো কতটা আমাদের যে প্রচলিত বৈজ্ঞানিক প্রকরণে আবিষ্কৃত হয়েছে, কিন্তু জেনেটিক সায়েন্স অনেক দূর অগ্রসর হয়েছে, এবং আমার বিশ্বাস বেশি সময় লাগবে না এই বিজ্ঞানগুলো, এই প্রজনন বিজ্ঞান, এটা আমরা জেনে যাব পুরোপুরি। কিন্তু ওই যে বললাম, সত্য দ্রষ্টা, সত্য স্বরূপ, বর্তমান যুগ পুরুষোত্তম, এই বিজ্ঞানটা আমাদের কাছে যতটা সম্ভব খোলা মেলা এবং সহজ করে আমাদের সামনে কিন্তু তিনি রেখে দিয়ে গিয়েছেন। সেটা আপনারা মানবেন কি মানবেন না, যার যার ব্যাপার। আমি মানি এবং মেনে দেখি যে তার সুফল পাই। অর্থাৎ ভালো শিশুর জন্মের বিজ্ঞানটাই তো সুপ্রজনন বিজ্ঞান। সেই ভালো শিশুর জন্ম ওই বিজ্ঞান মেনে হয়, এবং না মেনে হয় না, তার প্রমাণ বাস্তব অভিজ্ঞতায় আমরা পাই। যাই হোক, এই বিজ্ঞানেরই একটি অংশ হচ্ছে যে বললাম যে মা ওই শিশুর শরীর তৈরি করে দেয়, আর বাবা তার মন তৈরি করে দেয়। আর আত্মা সেটা তো
এসে যুক্ত হয়, যুক্ত হয়েই একটা সপ্রাণ নূতন শিশুর জন্ম হয়। আত্মা, মন এবং শরীর, এই তিনটে নিয়েই আসলে এক একটা সত্তা। এইবার এই যে মা শরীর তৈরি করে দেয়, তার অর্থই হলো কিন্তু মেপে দেয়। ওই যে আমরা বলি যে মা কথাটা এসেছে মা ধাতু থেকে, এবং তার অর্থ পরিমাপ করা। মা মেপে দেয় মানে ওই যে বাবার কাছ থেকে যে বৈশিষ্ট্য, যে মন, যে ধাঁজ প্রকৃতি, ধী প্রকৃতি, এইগুলি যে এলো ওই স্পার্মের মধ্য দিয়ে বাহিত হয়ে, তার কতটা কিভাবে প্রকাশিত হবে, রূপায়িত হবে, নিরূপিত হবে, অর্থাৎ শরীর দেহে ধারণ করবে, সেইটা ঠিক করে দেন। কাজে মা এবং বাবা, নারী এবং পুরুষ, এই দুজনের যে অংশগ্রহণ শিশুর জন্মের ব্যাপারে, এই দুটো কিন্তু অনেক পার্থক্য, অনেক তফাৎ। যার যার বৈশিষ্ট্যে যদি সে স্বাধীন এবং যোগ্য না হয়, তাহলে কিন্তু সে ব্যর্থ হয়ে যাবে। নারী যদি পুরুষকে এমুলেট বা নকল করার চেষ্টা করে, কিংবা পুরুষ যদি নারীকে নকল করার চেষ্টা করে, তাহলে তাদের বৈশিষ্ট্যগত, বৈশিষ্ট্য সম্মত যে যোগ্যতা, সেগুলি ধ্বংস হয়ে গিয়ে প্রকৃতি বিরুদ্ধ জীবন চলনায় চলতে চলতে নিঃশেষ হয়ে যাবে। এ বিষয়ে খুব সাবধান হওয়া দরকার। বিবাহ, বিবাহ কথাটা এসেছে বহ ধাতু থেকে, বি উপসর্গ পূর্বক বহ ধাতু। বহ মানে বহন করা, তাহলে বিশেষ ভাবে বহন করা, এই হলো বিবাহ। এই বিবাহ বহন, এটা নারী পুরুষকে করে, পুরুষ নারীকে করে। নারী পুরুষের যে সত্তা, তার ব্যক্তিগত সত্তা, পারিবারিক সত্তা, সমাজগত সত্তা, সমস্ত তার বৈশিষ্ট্য তাকে বহন করবে, পুরুষও তেমনি নারীকে বহন। কিন্তু দুজনের বহনের প্রকৃতির মধ্যে পার্থক্য আছে। ওই পার্থক্যটা ওই বিজ্ঞান থেকে আসে। নারী কখনোই পুরুষের মতো করে পুরুষকে বহন করতে পারবে না, সেটা পুরুষ চাইবেও না। কারণ পুরুষ সে চাইবে নারীর সাহচর্য, নারীর বহন। আবার ঠিক উল্টোটাও এর বিষয়। এইবার ওই যে বললাম যে নারী মানে যে বর্ধিত করে, যে উন্নত করে, তাহলে পুরুষকেও সে করবে, বহন করতেই হবে। না করলে তাকে উন্নত, বর্ধিত কিভাবে করবে? তাহলে নারীর বহনের গুরুত্বটা একদিক থেকে বেশি, কারণ ওই বহন করে সে যে উদ্বর্ধন, উন্নয়ন, এইটা নারীকেই করতে হয় বা নারী করতে পারে প্রকৃতিগতভাবে। কাজে নারীর বহনটা বিশেষ গুরুত্বপূর্ণ বিবাহের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রেও কিন্তু কম কিছু নয়, কিন্তু অন্য রকম। এবং সামগ্রিক বিচারে আমি হয়তো বললাম যে নারীর বহন গুরুত্বপূর্ণ, কিন্তু উভয়েরই বহন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার এই গুরুত্বের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে বিবাহ প্রথা আর্য ভারতীয়, এবং শ্রী শ্রী ঠাকুর তাকে সমর্থন করেছে, সেখানে নারীর অধিকার একটা আছে বিশেষ বিবাহের ক্ষেত্রে। সেটা হচ্ছে বরণ করা, মানে স্বামীকে বরণ করা। এই বরণের অধিকার কিন্তু পুরুষের নেই। তাহলে শ্রী শ্রী ঠাকুর সেটাকে সমর্থন করেছে, এবং আমি সেই প্রসঙ্গে কয়েকটা বাণী আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। এর থেকে বোঝা যাচ্ছে যে বরণের যে অধিকার নারীকে দেওয়া হলো, কাজে নারী বিদ্বেষ থাকলে তাকে সেই অধিকার নিশ্চয়ই দেওয়া হতো। তিনি তার গুরুদেব শ্রী শ্রী হুজুর মহারাজকে তার এই আগ্রহের কথা জানিয়েছিলেন। এটা কিন্তু
খুব সহজ একটা কথা নয়, বিশেষ করে সেই যুগে। সেখানে একটি নারী, একটি বালিকা, 9 বছর বয়সে বিয়ে, সে গুরুদেবের কাছে তার এই যে সুপ্রজননের আগ্রহ সেটা জানাচ্ছেন, লজ্জায় বা তখনকার যে সমাজের যে বাধা, তাতে এটা খুব সহজ কথা ছিল। হুজুর মহারাজ অত্যন্ত আহ্লাদিত হয়ে জননী দেবীকে আশীর্বাদ করে জানিয়েছিলেন যে তোমার প্রথম সন্তান একজন কালজয়ী মহাপুরুষ হবে, তুমি তার প্রীতিকর কর্মে নিরত থেকো। এই কথাটা হুজুর মহারাজ জানিয়েছেন। 18 বছর বয়সে জননী দেবী গর্ভবতী হলেন এবং গর্ভাবস্থায় তিনি নাম জপ, ইষ্টমূর্তির ধ্যান, সদাচার পালন, পবিত্র জীবন, এইভাবে তিনি তার গর্ভাবস্থায় ছিলেন। কিন্তু এই যে গর্ভাবস্থায় 10 মাসে সাধারণত শিশু ভূমিষ্ঠ হয়, জননী দেবীর 11 মাস হয়ে গেল, হলো না, বাচ্চা হলো না। তখন এইখানে একটা কাহিনী ছোট্ট করে বলে রাখি যে এক জটাজুটধারী প্রবীণ সন্ন্যাসী একদিন এসে মনমোহিনী দেবীর সেবা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন এবং মনমোহিনী দেবীর সেবায় তুষ্ট হয়ে তিনি যাবার সময় বলে গেলেন, এই বাড়ির একমাত্র পুত্রের মৃত্যু হবে এবং এক মহাপুরুষের আগমন হবে, যিনি তার চরিত্র বলে সমগ্র পৃথিবীকে জয় করবেন এবং মানুষের প্রকৃত মঙ্গল বিধান করবেন। এরপরে 11 মাস হয়ে পেরিয়ে গেল, তখনও হচ্ছে না। এই সময় ওই বাড়ির যে একমাত্র বংশধর যোগেন্দ্র নারায়ণ কয়েকদিনের রোগ ভোগে তিনি মারা গেলেন। এইরকম একটা ব্যথাতুর পরিস্থিতিতে এবার একদিন জননী দেবীর গর্ভবেদনা শুরু হল। তিনি সূতিকা ঘরে তাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সেই গর্ভবেদনা অন্তর্হিত হল এবং তারপর হঠাৎ কয়েক মুহূর্তের জন্য জননী দেবী এবং সূতিকা গৃহে আর যারা ছিলেন তারা সকলেই মুহ্যমান, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। তারপরে হঠাৎ একটা অগ্নিপ্রভা, দীপ্ত আলোকের উদ্ভাস, তাতে তাদের ওই সূতিকা গৃহে জননী দেবী এবং অন্যান্যদের মূর্ছা ভঙ্গ হল এবং তারা দেখলেন যে সকলের অলক্ষ্যে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। সে গৌর কান্তি, তার মুন্ডিত মস্তক, অপূর্ব দীপ্ত পবিত্র একটা তার চেহারা এবং সে চারিদিকে চেয়ে মিটিমিটি হাসছে। শিশু জন্মগ্রহণ করে কাঁদে, কিন্তু এই শিশু হাসছেন চতুর্দিকে মিটিমিটি করে তাকিয়ে। এই শিশুই পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শিবচন্দ্র এবং জননী মনমোহিনী দেবীর প্রথম সন্তান। এইবার এই যে জন্ম কাহিনীটা আমরা শুনলাম, তার মধ্যে জাগতিক মানবিক ভাব সবটাই পুরোটা জুড়েই আছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি যে এই জাগতিকের মধ্যেও একটা অতিলৌকিক, একটা আধ্যাত্মিক সেই ভাবও যেন মিশে আছে। তাকে বাদ দিয়ে আমরা কিন্তু
দেখতে পাচ্ছি না, যা আর সর্বত্র হয়। এই জন্ম কাহিনীটির মধ্যেও এই দুটো ভাবই সম্পৃক্ত হয়ে আছে। এবার আসি ঠাকুরের শৈশব, বাল্য, কৈশোর। এই সময়টায় ঠাকুর ছোটবেলায় অত্যন্ত দুরন্ত বালক ছিলেন, দুরন্ত শিশু ছিলেন। এই আজকে কারোর ফুল বাগান নষ্ট করে দিচ্ছেন তার সঙ্গী সাথীদের নিয়ে, আবার আরেকদিন প্রতিবেশী কবিরাজের বাড়িতে গিয়ে রৌদ্রে শুকোতে দেওয়া 20 বড়ি সবগুলি খেয়ে নিলেন। অবশ্য তার কোনো বিকার তাতে হলো না, সকলেই ভয় পেল বিকার। এখন সেই জন্য এই যে দুরন্ত বালককে মায়েরা কি করেন, জাগতিক দিক থেকে ভাবো, শাসন করেন। জননী দেবীও করতেন, এবং তার শাসন ছিল অত্যন্ত কড়া। মা এমনিতেই ভেতরে অতি কোমল হলেও তার বাইরেটা ছিল ভীষণ কড়া ধারার। সেটা পরবর্তীকালেও আমরা দেখব। তার আশ্রম জীবন, মানে ঠাকুর যে আশ্রম তৈরি করলেন, সৎসঙ্গ আশ্রম, তার যে সভানেত্রী মা, তার আশ্রম জননী মা, সেই ইয়েতেও মানে ভূমিকাতেও জননী মনোমোহিনী তিনি ছিলেন অত্যন্ত কঠোর মনোভাব সম্পন্ন, যদিও তার অন্তরটা ছিল কুসুমাদপি কোমল। কাজেই মনোমোহিনী দেবী অত্যন্ত কড়াভাবে তার প্রথম সন্তান অনুকূল চন্দ্রকে তিনি শাসন করতেন, এবং প্রত্যেকটি সন্তান, তার 3 পুত্র এবং 1 কন্যা বেঁচে ছিলেন, আর অনেকে মারাও গিয়েছেন। এই সন্তানদের চিত্ত চরিত্র গঠন, শিক্ষাদান, সব বিষয়ে তার তীক্ষ্ণ নজর ছিল এবং তীব্র অধ্যবসায় ছিল। ঠাকুরকে 3টে স্কুলে, ইনফ্যাক্ট 4টে স্কুলে মা পড়িয়েছেন। প্রথমে পাবনার একটি পাঠশালা, তারপর আমিরাবাদে, যেখানে শিবচন্দ্র কর্মস্থল ছিল এক সময়, সেখানে একটি স্কুলে, তারপর নৈহাটির ইংরেজি উচ্চ বিদ্যালয়, তারপর গ্রে স্ট্রিটে যে ন্যাশনাল মেডিকেল স্কুল, সেখানে। এই সবগুলো কিন্তু ঘটিয়েছেন মা, কারণ পিতা শিবচন্দ্র ছিলেন একটু ভালো মানুষ, ভোলা মহেশ্বরের মতো মানুষ, আর সংসার এর যে বিভিন্ন যে কাজকর্ম, সেই নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তো যাই হোক, মা তার সন্তানদের পড়াশোনায়, তাদের চরিত্রে, সব দিক থেকে যাতে তারা যোগ্য হয়ে ওঠে সেজন্য সচেষ্ট ছিলেন। আর সচেষ্ট থাকলেই সন্তানদের শাসন করতে হয়, সেই শাসন তিনি করতেন। এবং পুত্র অনুকূল চন্দ্র যেহেতু জ্যেষ্ঠ পুত্র এবং তার উপর মায়ের অফুরন্ত আশা, তাই এই মায়ের শাসনের অধিকাংশটার লক্ষ্যই হতেন অনুকূল চন্দ্র। এটা ঠাকুর সারা জীবন বলেছেন যে খেপা, মানে তার ভাই খেপুদা, প্রভাসচন্দ্র বা বাদল, ঠাকুরের আরেক ভাই, এদের থেকে মা আমাকে যেন একটু বেশি আমার উপর রুষ্ট থাকতেন। কাজে এই জিনিসটা একটা জাগতিক এবং মানবিক দিক আমাদের দৃষ্টি এড়ায় না। কিন্তু এর পরেই আবার একটা আধ্যাত্মিক দিক চলে আসছে, সেটি বলছি। তার আগে আরেকটি কথা আমার বলা হয়নি, সেটি হচ্ছে এই অনুকূল চন্দ্র নাম, এই নামটিও মাই দিয়েছেন, এবং দিয়েছেন একটি কবিতার আকারে। এই কবিতার মধ্যে তার সন্তানের সম্পর্কে তার আশা এবং সন্তানকে তার আশীর্বাদ দুটোই ওই কবিতার মধ্যে বন্দিত হয়ে রয়েছে। কবিতাটির প্রত্যেকটি 4টি লাইনের কবিতা, প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষরগুলো যোগ করলে এই অনুকূল নামটা আসে। কবিতাটা হলো: অকুলে পড়িলে
দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। তাহলে অ নু কু ল, অনুকূল। আর এই যে আশা তিনি পোষণ করেছিলেন বা এই আশীর্বাদ তিনি দান করেছিলেন তার প্রথম পুত্র সন্তানকে, সেটি যে 100% চরিতার্থ হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের জীবন সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা বা জ্ঞান যার আছে তিনি সেটা স্বীকার করবেন। তো সেই অনুকূল চন্দ্রকে মা অত্যন্ত শাসনের মধ্যে রাখতেন। কিন্তু বলছিলাম যে এই মানবিক যে একটা ভাব, তার মধ্যে আধ্যাত্মিকতা কোথায় আসছে? মা যতই শাসন করুন, যত কঠিন শাস্তি দিন, মায়ের ঠাকুরের সহজ ভালোবাসা ও ভক্তি এক বিন্দু টলে। মায়ের প্রতি ঠাকুরের যে ভালোবাসা এবং ভক্তি, সেটা এক বিন্দু টলেনি, মা যতই শাসন। কয়েকটা ছোট্ট কাহিনীর কথা বলি। একদিন মধ্যাহ্নের খর রৌদ্রে মা অনুকূল চন্দ্রকে শাস্তি দেবার জন্য একটা বাঁশের কঞ্চি হাতে তার পিছনে ধাওয়া করেছে। অনুকূল চন্দ্র ছুটছেন সামনে। এখন ওই দ্রুত গতিতে একটি বালক ছুটে যাচ্ছে, তার সঙ্গে তো মা পেরে উঠছেন না। অনুকূল চন্দ্র হঠাৎ পিছন ফিরে মা কতদূর এলেন দেখার জন্য পিছন ফিরে দেখেন ওই খররৌদ্রে মা ঝাঁপিয়ে উঠেছেন দৌড়তে দৌড়তে, তার সর্বাঙ্গ দিয়ে ঘাম বয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তখন আর অনুকূল চন্দ্র দৌড়লেন না, তিনি বরং দৌড়ে ফিরে এলেন, এসে মাকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে মার প্রতি তার ভালোবাসা। এবং মা কথা যে অনুকূল চন্দ্র বেদ বাক্য বলে মনে করতেন, একদিন তার পা কেটে গিয়ে রক্ত পড়ছে। এই অবস্থায় স্কুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু মা এসে দেখে তাকে বললেন, কি হয়েছে? কিছুই হয়নি, যা স্কুলে চলে যা। এই মা এই কথাটা বলতেই তার মনে হলো বাস্তবে কি কিছু হয়। তখন ওই ক্ষতযুক্ত রক্তপাতযুক্ত পা সেই নিয়েই তিনি স্কুলে চলে গেলেন। এই হচ্ছে বিশ্বাস। আরেকদিন স্কুলে অঙ্ক পরীক্ষা, তার যেতে একটু দেরি হয়ে গেছে। মা বললেন, আজকে এত দেরি করে যাচ্ছিস, আজকে অঙ্ক তুই আর করতে পারবি না। স্কুলে গিয়ে পরীক্ষাপত্র প্রশ্নপত্র দেখে ঠাকুর দেখলেন যে সবকটা অঙ্কই তিনি করতে পারেন, তিনি সক্ষম। কিন্তু তিনি করতে পারলেন না, কারণ করে ফেললে মার কথা যে মিথ্যা হয়ে যায়। এই যে মাতৃভক্তি এবং মায়ের ওপর, মায়ের কথার উপর বিশ্বাস, মায়ের প্রতি ভালোবাসা, এইটা সারা জীবন, এমনকি মার দেহান্তরণের পরেও সমগ্র জীবন, শেষ দিন পর্যন্ত ঠাকুরের জীবনের এই ভালোবাসার একটা প্রশ্রবণ আমরা দেখেছি। এবং এই মাতৃভক্তির পরিচয়টা পরবর্তী জীবনে কিভাবে প্রকাশ পেয়েছে তার দু একটি কাহিনী বলি। হাউজারম্যান, রে আর্চার হাউজারম্যান, ঠাকুরের আমেরিকান ভক্ত, তিনি একদিন ঠাকুরকে বলছেন যে, ঠাকুর, শুনেছি আপনার মা আপনাকে খুব শাসন করতেন, এখন কিন্তু আপনার মতো একটি সন্তান
তার উপর এরকম শাসন করা, এটা কি কিরকম কথা? ঠাকুর বললেন, হ্যাঁ, মা আমার উপর যেন সবসময় খুব রুষ্ট থাকতেন, আর আমার একটাই ধান্দা ছিল মাকে কি করে খুশি করতে পারি। সেই জন্য আমার ভাইদের খ্যাপা বাদল ওদের জিজ্ঞাসা করতাম, কিরে মা আমার সম্পর্কে কি কয়? তখন হাউজেনম্যানরা বললেন যে এটা তো মার একটা নিষ্ঠুরতা। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর সিংহের মতো রুখে দাঁড়ালেন এবং বললেন, সেটা তুমি যা মনে করার করতে পারো, কিন্তু আমি জানি আমার মা যেরকম সেরকম না হলে আমি আর আমি হতাম না। এই ছিল তার মাতৃভক্তি। আবার ঠাকুর এই কথাটা অনেকবারই বলেছেন যে আমার মার গুরু হুজুর মহারাজ, আমার গুরু সরকার সাহেব, কিন্তু আমি এদের কাউকেই দেখিনি। মাই আমার গুরু, মাই আমার সব। কথাগুলো ঠাকুর বলতেন মাই আমার জীবত্ব। আরেকটি কথা আমরা নানা স্থানেই পেয়েছি। আমি একবার শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসকে একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে ঠাকুরকে বলতে শুনেছেন প্রফুল্লদা এবং অনেকে, ঠাকুর বলতেন যে আমার কোনোদিন ভগবান হয়ে উঠতে হবে বা এই ধরনের কোনো লিপ্সা বা তাগিদ আমি বোধ করতাম না। তবে ভাবতাম, একটা ঘাসের ডগার শিশির বিন্দু যদি সমগ্র সূর্যকে প্রতিফলিত করতে পারে, তাহলে আমিও কেন পারবো না ভগবানকে আমার মধ্যে প্রতিফলিত। কিন্তু সেটা আমার কোন লোভ ছিল না। তবে আমি ভগবান পর্যন্ত যদি হয়ে উঠতে হয়, তা আমি হয়ে উঠব, এবং সেটা মার খুশির জন্য। মা যদি চান, মা যদি খুশি হন, তাহলে ভগবান হয়ে উঠতে হলো আমি। ভগবত্তা ছিল শ্রী ঠাকুরের স্বভাবগত।